মীরা নামের একটি মেয়ে, যার জীবন এক ভয়ঙ্কর অভিশাপের ছায়ায় ঢাকা। যেই পুরুষই তাকে বিয়ে করে বা তার সাথে ঘনিষ্ঠ হয়, সেই করুণ ও রহস্যময় মৃত্যুর শিকার হয়। ফলে সমাজ তাকে এড়িয়ে চলে, আর মীরা বাধ্য হয় নিঃসঙ্গ জীবন কাটাতে। পরে জানা যায় এই সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের পুরনো এক অভিশাপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অভিশপ্ত মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জড়ানো যে কোনো পুরুষের মৃত্যু অবধারিত। এখন প্রশ্ন হলো, মীরা কি এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল, নাকি তার সাথে সম্পর্ক করার জন্য প্রাণ হারিয়েছে একের পর এক মানুষ? গল্পের শুরুতে দেখা যায় এক বাবা তার ছোট মেয়ের সঙ্গে তার নতুন স্ত্রী এবং সৎবোনের পরিচয় করিয়ে দিচ্ছেন। এটি ছিল মীরা নামের এক মেয়ের অতীতের স্মৃতি। বর্তমান সময়ে মীরা নিজের বিয়ের জন্য সুন্দরভাবে সাজগোজ করছে। গ্রামের প্রবীণ শামান মবাওর্স বিভিন্ন মন্ত্রপাঠ করে তাকে পবিত্র করার চেষ্টা করেন এবং তার শরীর থেকে অশুভ শক্তির প্রভাব দূর করার রিচুয়াল সম্পন্ন করেন। বরের মা এবং আত্মীয়স্বজন মীরার সৌন্দর্যের প্রশংসা করতে থাকেন। অল্প সময়ের মধ্যে সে তাদের পরিবারের পুত্রবধূ হতে চলেছে। এরপর শুরু হয় তাদের বিয়ের আনুষ্ঠানিক সংবর্ধনা। এখানে একটি ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়, যেখানে বর ডিমের ওপর পা রাখে। বিশ্বাস করা হয় এই রিচুয়াল নবদম্পতির জন্য সন্তানের আশীর্বাদ বয়ে আনে এবং তারা যেন দ্রুত সন্তান লাভ করে সেই প্রার্থনা এতে করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ডিমটি ভাঙতে দেখা যায় সেটি পচা। এতটাই দুর্গন্ধ ছড়ায় যে উপস্থিত অতিথিরাও অস্বস্তিতে পড়ে যান। তবুও মীরা নিয়ম অনুযায়ী তার স্বামী আরিয়র পা ধুয়ে দেয়। এদিকে আরিয়র মা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মনে হয় পচা ডিমটি নিশ্চয়ই কোনো অশুভ সংকেত। কিন্তু আরিয়র বাবা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন, এতে দুশ্চিন্তার কিছু নেই, হয়তো ডিম বাছাইয়ের ক্ষেত্রে ভুল হয়েছিল। আরিয় মীরাকে শান্ত করে বলে, এটা নিছকই কাকতালীয় ঘটনা, এর সঙ্গে কোনো অমঙ্গলের সম্পর্ক নেই। তবে আত্মীয় স্বজনের মধ্যে গুঞ্জন শুরু হয়। তারা জানতে চায় আরিয়র সঙ্গে এই মেয়ের কোথায় পরিচয় হয়েছে। কেউ একজন ধারণা করে আরিয় যেহেতু বাড়ি বাড়ি গিয়ে জরিপের কাজ করে, সম্ভবত সেখানেই তার মীরার সঙ্গে পরিচয় হয়েছিল। প্রথম রাতেই মীরা ভীষণ আনন্দিত হয়। বহুদিন পর সে মনে করে অবশেষে সে একটি পূর্ণাঙ্গ পরিবার পেয়েছে। অন্যদিকে আরিও খুব খুশি, কারণ সে মীরার মতো সুন্দর একজন স্ত্রীকে জীবনে পেয়েছে। তবে একটি ছোট্ট সমস্যা আছে, মীরা একেবারেই রান্না করতে জানে না। মীরা লজ্জা পেয়ে বিষয়টি স্বীকার করে। সে বলে রান্নাঘরে মশলা আর রান্নাবান্নার কাজ তার একদমই পছন্দ নয়। এরপর সে আরিওকে জিজ্ঞেস করে, এতগুলো অতিথি আমাদেরকে কলা উপহার দিল কেন? আরিও জানায় তাদের সংস্কৃতিতে কলা আশীর্বাদ, প্রাচুর্য এবং সুখের প্রতীক। পরদিন সকালে ঘুম থেকে উঠে মীরা আরিওকে খুঁজতে থাকে। টেবিলের ওপরে রাখা একটি চিঠিতে সে জানতে পারে আরিও ইতিমধ্যেই কাজে বেরিয়ে গেছে। চিঠির সঙ্গে আরিও কলার পাকোড়া বানানোর একটি সহজ রেসিপিও লিখে রেখে গেছে, যেন মীরা সেটা শিখে একদিন তার জন্য বানাতে পারে। অন্যদিকে আরিও একটি বৃদ্ধ লোকের বাড়িতে জরিপের কাজে যায়। বৃদ্ধ জানান তিনি সম্পূর্ণ একা থাকেন, তার ছেলেমেয়েরা সবাই কাজের জন্য জাকার্তায় চলে গেছে। কিন্তু আরিও অবাক হয়ে দেখে বৃদ্ধের স্ত্রী তো ঠিক তার পাশেই বসে আছেন এবং তার দিকেই তাকিয়ে মুচকে হাসছেন। বৃদ্ধ আবার বলেন তার স্ত্রীর নাকি ভুলে যাওয়া রোগ আছে, তাই তিনি সবসময় মনে করেন তিনি একাই এই বাড়িতে থাকেন। কিন্তু মুহূর্তের জন্য আরিও অন্যদিকে তাকিয়ে আবার যখন ফিরে তাকায়, তখন সেখানে বৃদ্ধের কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না। এদিকে বাড়িতে মীরা আয়নার সামনে সাজগোজ করছিল। এ সময় কাঁধ থেকে তোয়ালে সরাতেই সে দেখতে পায় তার কাঁধের উপরে এক ভয়ঙ্কর হাত। কিন্তু ঘুরে তাকাতেই সেখানে কেউ নেই, এমনকি ঘরের কোথাও কারোর কোনো চিহ্ন নেই। সে বুঝতে পারছিল না এমনটা কেন ঘটল। অন্যদিকে আরিও আরেকটি বাড়িতে জরিপের জন্য যায়। বাড়ির ভেতরে ঢোকার পর তাকে বসার ঘরে অপেক্ষা করতে বলা হয়। হঠাৎ ভেতর থেকে বাড়ির মালিক লাসমিত চিৎকার করে বলে তার রেডিওটি নষ্ট হয়ে গেছে, তাই সেটাকে কয়েকবার জোরে চাপড়ে দিতে বলে। আরিও নির্দেশ মতো সেটাই করে। কিন্তু আচমকায় সে টের পায় লাসমি কখন যে নিঃশব্দে এসে তার একেবারে পাশে দাঁড়িয়েছে, সে বুঝতেই পারেনি। এদিকে মীরা প্রথমবারের মতো কলার পাকোড়া বানানোর চেষ্টা করছে। জানালার বাইরে সে দেখতে পায় একজন লোক বাড়ির সামনে দিয়ে হাঁটছে। মীরা তাকে ডাকলে লোকটি জানায় সে বিদ্যুৎ বিভাগের কর্মী এবং বিদ্যুতের সংযোগ পরীক্ষা করতে এসেছে। অন্যদিকে লাসমি দুষ্টুমি করে আরিওকে জিজ্ঞেস করে, বলো তো বেশি সুন্দর কে, তোমার স্ত্রী নাকি আমি? আরিও এক মুহূর্ত দেরি না করে সৎভাবে উত্তর দেয়, আমার স্ত্রী তোমার চেয়ে অনেক বেশি সুন্দর। ঠিক সেই মুহূর্তেই লাসমি তার আসল রূপ প্রকাশ করে।
সে আসলে এক ভয়ঙ্কর শয়তানি সত্তা। আতঙ্কে আরিও প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। পরে সে বুঝতে পারে যে এই বাড়িতে সে ঢুকেছিল সেটি বহুদিনের পরিত্যক্ত একটি বাড়ি। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে নিজের জিনিসপত্র সেখানে ফেলে আসে। এদিকে মীরা আবারও দেখতে পায় একজন লোক তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সে লোকটিকে জিজ্ঞেস করলে লোকটি জানায় বিদ্যুতের মিটার পরীক্ষা করতে এসেছে। এতে মীরা আরও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ এর আগে তো আরেকজন একই ধরনের কথা বলে গেছে। সে দ্রুত রান্না করার কলার পাকোড়াগুলো নামিয়ে রেখে লোকটিকে জিজ্ঞেস করে বারবার এভাবে কেন আসছেন, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই সেও নিজের আসল রূপ ধারণ করে। সেও ছিল এক শয়তানি সত্তা। ভয়ে কাঁপতে থাকা মীরা দ্রুত ঘরের ভেতরে ঢুকে আরিওকে ফোন করে, কিন্তু ফোনটি কেউ ধরে না, কারণ আরিওর মোবাইলটি সেই পরিত্যক্ত বাড়িতেই পড়েছিল। অন্যদিকে আরিও প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একটি পুরনো বাড়ির সামনে এসে পৌঁছায়। ক্লান্ত হয়ে সে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে অনেক রাত হয়ে গেছে। গভীর রাতে মীরার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে আরিও এখনও বাড়ি ফেরেনি। ঘরের আলো জ্বালাতেই বাইরে থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে। সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই এদিকে আরিও আবার সেই বিকল রেডিওর রহস্যময় শব্দ শুনতে পায়। ঠিক তখনই একটি অভিশপ্ত ঘোড়ার গাড়ি তার দিকে ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালায়, কিন্তু পালানোর মাঝপথে রাস্তার ওপারে সে দেখতে পায় এক রহস্যময় মেয়ে নাচ করছে। এদিকে দ্রুতগতিতে ছুটে আসা ঘোড়ার গাড়ি, অন্যদিকে সেই অদ্ভুত নাচ করা মেয়ে। আরিও যেন দুই দিক থেকে মৃত্যুর ফাঁদে আটকে যায়। শেষ পর্যন্ত সে আর বাঁচতে পারে না। সেই রহস্যময় ভৌতিক মেয়েটি তার জীবন কেড়ে নেয়। এরপর অভিশপ্ত ঘোড়ার গাড়িটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। পরের দিন আরিওর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায় জানাতে আসা লোকজন নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে থাকে, নিশ্চয়ই আরিও সেই অভিশাপের শিকার হয়েছে, কারণ যেই ওই মেয়েকে বিয়ে করে তার মৃত্যু নিশ্চিত। আরিওর মা এবার গভীর অনুশোচনায় ভেঙে পড়েন। তিনি আফসোস করতে থাকেন, বিয়ের দিনে পতেডিমের অশুভ সংকেতকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এরপর তার নজরে পড়ে মীরার বানানো পুড়ে যাওয়া কলার পাকোড়া এখনও রান্নাঘরের কড়াইয়ে পড়ে আছে। এতে তিনি আরও রেগে ওঠেন এবং রাগের মাথায় মীরাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। মীরা শেষ আশায় শ্বশুরের দিকে তাকায়, যদি তিনি অন্তত তার পক্ষ নেন, কিন্তু তিনিও ধীরে ধীরে নিজের স্ত্রীর কথায় বিশ্বাস করতে শুরু করেন। অবশেষে কাউকে পাশে না পেয়ে সম্পূর্ণ একা ও অসহায় অবস্থায় মীরাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাগুলোর কয়েক মাস পর দেখানো হয় একটি উইগ বা কৃত্রিম চুল তৈরি করার কারখানা। সেখানে দুইজন মেয়ে কর্মীকে দেখা যায়। একজন হলো সিনিয়র কর্মী, যার নাম মাইমুনা, আর নতুন যোগ দেওয়া কর্মীর নাম মুনাওয়ারা। মাইমুনা নতুন কর্মী মুনাওয়ারার উপর বিরক্ত, কারণ চাকরির প্রথম দিনে সে দেরি করে এসেছে। তিনি তাকে সতর্ক করে বলেন ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। এরপর মাইমুনা তাকে কারখানার ম্যানেজার আগুসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মাইমুনা মুনাওয়ারাকে আরও জানায় কারখানার ম্যানেজার আগুস এখনও অবিবাহিত এবং ভালো একজন জীবনসঙ্গীর খোঁজে আছেন। এরপর তিনি আরেক কর্মচারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, যার নাম সুনিয়তো। যদিও সে বিবাহিত, তবুও কারখানার মহিলা কর্মীদের সঙ্গে ফ্লার্ট করা এবং তাদের পেছনে ঘোরায় যেন তার স্বভাব। এরপর মুনাওয়ারাকে চুল বসানোর কাজ শেখার জন্য অন্য কর্মীদের সঙ্গে যোগ দিতে বলা হয়। সেখানে সে দেখতে পায় সেই কর্মীদের একজন হলো মীরা। মুনাওয়ারা সঙ্গে সঙ্গে মীরাকে চিনে ফেলে এবং সবার সামনে বলে ওঠে, এই মেয়েটি তো সেই অভিশপ্ত মেয়ে যার কারণে মানুষের অমঙ্গল নেমে আসে। কথাটি ছড়িয়ে পড়তেই পুরো কারখানায় বিশৃঙ্খল শুরু হয়ে যায়। একে একে কয়েকজন কর্মী অদ্ভুতভাবে অশুভ শক্তির প্রভাবে আক্রান্ত হতে থাকে। শুধুমাত্র মহিলা কর্মীরা নয়, ইয়ান্ত নামের একজন পুরুষ কর্মচারীও একইভাবে আক্রান্ত হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। আগুস নিজেই মীরাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। বাড়ি ফেরার পথে আগুস স্পষ্ট জানিয়ে দেয় মানুষের কথায় সে বিশ্বাস করে না। তার কাছে মীরা কোনো অশুভ বা অভিশপ্ত মেয়ে নয়। এরপর সে মীরাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় দুপুরে খাবার খাওয়ার জন্য। সেখানে প্রথমবারের মতো মীরার পরিচয় হয় বানা নামের এক ছেলের সঙ্গে। খাওয়ার সময় মীরা দ্বিধা নিয়ে আগুসকে জিজ্ঞেস করে, যদি সবার কথাই সত্যি হয়, যদি সত্যি আমি অভিশপ্ত হই? তখন আগুস উত্তর দেয়, আমি এইসব কুসংস্কারকে বিশ্বাস করি না, তোমাকে নিয়ে আমার কোনো ভয় নেই। এরপর সে সরাসরি নিজের মনের কথা জানায়। সে বলে অনেকদিন ধরেই তারা একে অপরকে চেনে এবং দুজন দুজনের জন্যই উপযুক্ত। সে প্রতিশ্রুতি দেয় মীরার জীবনের সব দায়িত্ব সে নিতে প্রস্তুত। এসব কথাগুলো ভাবতে ভাবতেই মীরা বাড়িতে পৌঁছে যায়।
কিন্তু তখনই সে দেখতে পায় তার বাড়িতে একজন অচেনা লোক সামনে দিয়ে হাঁটছে। এরপরেই দরজায় কড়া নাড়ার শব্দ। মীরা ভাবতে থাকে এত রাতে তার বাসায় কে। সে ভয়ে ভয়ে দরজা খুলে দেয়। সে দেখতে পায় একজন লোক তার জন্য খাবার নিয়ে এসেছে। মীরা ব্যাগটি হাতে নিয়ে খাবার বের করে, কিন্তু তার ভেতরে ছিল পচা গলা খাবার। তখন সে ঘুরে দাঁড়াতেই দেখতে পায় লোকটি আসলে মৃত আর্যর আত্মা। ভয়ে মীরা চমকে ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে পুরো ঘটনায় ছিল একটি দুঃস্বপ্ন। পরদিন কারখানায় পৌঁছাতেই অন্য কর্মীরা আবারও তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত সুনিয়ত এগিয়ে এসে সবাইকে শান্ত করে। তবে তার এই সাহায্যের পেছনে নিঃস্বার্থ উদ্দেশ্য ছিল না। মেয়েদেরকে আকৃষ্ট করাই ছিল তার স্বভাব। সেই অনুযায়ী মীরার মন জয় করার সুযোগ খুঁজছিল সে। এরপর সুনিয়ত আগুসকে বলে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা উচিত, তা না হলে অন্য কর্মীরা ভয় পেয়ে একে একে চাকরি ছেড়ে দিতে পারে। সবাইকে অবাক করে দিয়ে আগুস এমন এক সিদ্ধান্ত নেয় যা কেউ কল্পনাও করেনি। সে মীরাকে বিয়ের প্রস্তাব দেয় এবং অল্প সময়ের মধ্যেই তাদের বিয়েও হয়ে যায়। এই খবর শুনে সুনিয়ত অবাক হয়ে যায়। সে ভেবেছিল আগুস অন্য কোনো ব্যবস্থা নেবে, কিন্তু সমস্যার সমাধান হিসেবে সরাসরি মীরাকে বিয়ে করবে এটা তার কল্পনাতেও ছিল না। এরপর দেখা যায় মীরার সৎবোন পুতি এবং তার স্বামী তাদের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছে। সেই সময় আগুস প্রথমবার জানতে পারে মীরার একটি সৎবোন রয়েছে। তার মনে প্রশ্ন জাগে, যদি এমন একজন বোন থাকে তাহলে মীরা তাদের সঙ্গে থাকে না কেন? মীরা জানায় অনেক বছর ধরে তাদের কোনো যোগাযোগ ছিল না, এমনকি পতি হঠাৎ তার বিয়েতে উপস্থিত হবে এটাও সে কল্পনা করেনি। আগুস তখন মীরাকে সান্ত্বনা দিয়ে বলে এখন থেকে হয়তো তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হতে পারে, কারণ পুতির স্বামী বিপিএনের একটি শাখা অফিসের প্রধান, আর তিনি প্রায় আগুসের কারখানাকে আর্থিক সহায়তা ও ঋণের সুবিধা দিয়ে থাকেন। সেদিন রাতে আবহাওয়া ছিল বেশ ঠান্ডা, তাই আগুস তার স্ত্রীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায়। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে ঘরের দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতাগুলো বাতাসে উল্টে যেতে শুরু করে। একের পর এক ভয়ঙ্কর মুখের অবয়ব যেন সেখানে ফুটে ওঠে। এটা দেখামাত্র মীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং আগুসকে জানায় সে এখনও শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। পরদিন সকালে মীরা বাজারে গিয়ে সবজি কেনে। সেখানে এক বৃদ্ধ বিক্রেতার কাছ থেকে সে একটি খাবার রান্নার রেসিপি শিখে নেয়। বৃদ্ধ তাকে পরামর্শ দেন যে রান্নাই করো না কেন একটু রসুন দিলে স্বাদ আরও বেড়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে মীরা রসুন একদমই পছন্দ করে না। কোনো কারণ না দেখিয়ে সে রসুনগুলো ফেলে দেয়। সেই রাতে সে নিজের হাতে রান্না করা খাবারটি আগুসের সামনে পরিবেশন করে। খাবার মুখে দিয়ে আগুস বুঝতে পারে রান্নাটির স্বাদ খুব একটা ভালো হয়নি, তবু সে মীরার মন খারাপ না করার জন্য প্রশংসা করে। সে হেসে বলে মনে হয় কোনো একটা মশলা দিতে ভুলে গেছো, তাই স্বাদটা ঠিক জমেনি, তবে তোমার সঙ্গে বসে খেলে যে কোনো খাবারই আমার কাছে সুস্বাদু লাগে। এরপর আগুস আবারও মীরার কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, কিন্তু মীরা আগের মতো জানায় সে এখনও পুরোপুরি প্রস্তুত নয়। পরদিন দেখা যায় পুতি বাজার থেকে ফিরে তার সন্তানের জন্য প্রিয় খাবার রান্না করছে। কিছুক্ষণ পর কেউ দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই সে দেখে বাইরে দাঁড়িয়ে আছে মীরা। দুই সৎবোনের সম্পর্ক যে খুব একটা ভালো নয় তা তাদের আচরণ থেকে স্পষ্ট বোঝা যায়। অতীতে তাদের মধ্যে কি ঘটেছিল তা এখনও রহস্যই রয়ে গেছে। মীরা মূলত পুরনো সবকিছু ভুলে পুতির সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে এবং সম্পর্ক ঠিক করতে এসেছিল, কিন্তু পুতি তার এই প্রস্তাব ভালোভাবে গ্রহণ করে না। নিরাশ হয়ে মীরা বিদায় নেয়। যাওয়ার আগে শুধু এতটুকু বলে অন্তত তাকে ঘরে ঢুকতে দেওয়ার জন্য সে কৃতজ্ঞ। এরপর যখন রাত হয় আগুস আর নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে পারে না। অবশেষে স্বামী স্ত্রী হিসেবে তাদের বৈবাহিক সম্পূর্ণ পূর্ণতা পায়। এবার মীরাও আর আপত্তি করে না। সে স্বেচ্ছায় আগুসের ভালোবাসা গ্রহণ করে। পরদিন সকালে মীরা আবারও বাড়ির সামনে একজন লোককে বিদ্যুতের মিটার পরীক্ষা করতে দেখে। তবে এবার সে নিশ্চিত হয়ে নেয় লোকটি সত্যি বিদ্যুৎ বিভাগের কর্মী। কাজ শেষ করে লোকটি চলে গেলে তার মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। অন্যদিকে বাজারের লোকজন অবাক হয়ে আলোচনা করতে থাকে, কারণ মীরার বিয়ের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও আগুসের কোনো অমঙ্গল হয়নি। এতে সবাই ভাবতে শুরু করে হয়তো মীরাকে ঘিরে প্রচলিত অভিশাপের গল্পটি সত্য নয়। সেদিন রাতে মীরা আগুসের জন্য খাবার তৈরি করে। নিজের রান্নার স্বাদ কেমন হয়েছে তা বোঝার জন্য সে নিজে একটু চেখে দেখে এবং বুঝতে পারে রান্নাটি সত্যি খুব একটা স্বাদ হয়নি। এদিকে আগুস সেদিন রাতেও কারখানায় অতিরিক্ত সময় কাজ করছিল। এ সময় একজন কর্মচারী এসে জানায় সুনিয়ত কারখানায় হলরুমে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় কথাটি বলা মাত্রই লোকটিকে আর কোথাও দেখা যায় না। মনে হয় সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হলরুমে গিয়ে আগুস সুনিয়তর কাছ থেকে উইক বিক্রির টাকা বুঝে নেয়। এরপর পুরস্কার হিসেবে তাকে কিছু অতিরিক্ত টাকাও দেয়।
কিন্তু সুনিয়াতুর মুখ দেখে মনে হয় সেই সামান্য টাকায় মোটেও সন্তুষ্ট নয়। অন্যদিকে নিজের রান্না ভালো না হয় মীরা সেদিন বানার খাবারের দোকান থেকে খাবার কিনে আনে। রাত গভীর হলে আগুস বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর গিয়ে সে দেখতে পায় সামনে একটি ঘোড়ার গাড়ি খুব ধীরে ধীরে এগিয়ে চলছে। বারবার হর্ন বাজিয়েও কোনো লাভ হয় না। হঠাৎ বিকট শব্দে তার গাড়ির একটি টায়ার ফেটে যায়। একই সময়ে মীরা আবারও অশুভ উপস্থিতি অনুভব করতে শুরু করে। তার মনে হয় কোনো ভয়ঙ্কর এক আত্মা এবার প্রাণ নিতে চলেছে আগুসের। এ সময় আগুস যখন টায়ার বদলাচ্ছিল তখন গাড়ির একটি নাট গড়িয়ে নিচে চলে যায়। আগুস সেটিকে খোঁজার জন্য গাড়ির নিচে হাত বাড়ায়। ঠিক তখন এক অদৃশ্য আত্মা তার হাত শক্ত করে ধরে ফেলে। মুহূর্তের মধ্যে সেই অশুভ শক্তিটাকে বারবার গাড়ির সঙ্গে আঁচড়ে মারতে থাকে। শেষ পর্যন্ত আগুস সেখানেই মারা যায়। এদিকে বানা মীরাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, কিন্তু পথে তারা দেখতে পায় একটি গাড়িকে ঘিরে অনেকজন মানুষ জড়ো হয়েছে। কাছে গিয়ে মীরা বুঝতে পারে নিহত ব্যক্তিটি তার স্বামী আগুস। অন্যদিকে বুদ্ধি এসে পুতিকে খবর দেয় তার বোনের স্বামী আগুসকে মাঝ রাস্তায় হত্যা করা হয়েছে। স্বামীর মৃত্যুর পর মীরাকে সরকারি কোয়ার্টারও ছেড়ে দিতে হয়। আগুসের পদে নতুন দায়িত্ব দেয়া হয় সুনিয়তকে। এদিকে বানা ঘটনাক্রমে ইয়ান্তর মুখে শুনতে পায় সুনিয়ত মীরাকে কোয়ার্টার থেকে বের করে দিচ্ছে। খবর পেয়ে সে দ্রুত সেখানে ছুটে যায়, কিন্তু পৌঁছে দেখে ততক্ষণে মীরা চলে গেছে। সেই রাতে মীরা নিজের দুর্ভাগ্যের কথা ভেবে ভেঙে পড়ে। এর মধ্যে তার 2 বার বিয়ে হয়েছে, আর প্রতিবারই নিজের স্বামীকে হারিয়েছে। চারদিকে যেন শুধু অভিশাপ আর একাকিত্ব। পরদিন তার পরিচয় হয় শামসুল নামের এক ব্যক্তির সঙ্গে। গ্রামের লোকদের কাছ থেকে সে শুনেছিল শামসুল বিদেশে কাজের ব্যবস্থা করে দিতে পারে। শামসুল মীরাকে বিদেশে শ্রমিক হিসেবে পাঠানোর প্রস্তাব দেয়, কিন্তু এর জন্য প্রয়োজন অনেক টাকা, এমনকি জমিজমাও বিক্রি করতে হতে পারে। মীরা জানায় তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তখন শামসুলের আসল উদ্দেশ্য প্রকাশ পায়। সে বলে সমস্ত খরচ সে নিজেই বহন করবে, তবে তার বিনিময়ে মীরাকে তার সঙ্গে কাটাতে হবে একটি মাত্র রাত। এই অপমানজনক প্রস্তাব শুনে মীরা রেগে যায়। সে জানিয়ে দেয় সে অনেক দরিদ্র হতে পারে, কিন্তু নিজের সম্মান সে কোনো মূল্যে বিক্রি করবে না। অবশেষে বাধ্য হয়েই মীরা একটি বারে হোস্টেস হিসেবে চাকরির আবেদন করে। পরের দিন বানা পাশের গ্রামে মাংস কিনতে যায়, কারণ তাদের এলাকার বাজারে সেদিন মাংসের সরবরাহ শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই সে কয়েকজন মহিলার চিৎকার শুনতে পায়। গিয়ে দেখে আরিয়র মা এখনও মীরার উপর ক্ষুব্ধ। তিনি রাগে ক্ষোভে তাকে দোষারোপ করছেন এবং বলতে থাকেন তার ছেলে মারা গেলেও মীরা এখনও বেঁচে আছে। এমন পরিস্থিতি দেখে বানা আর চুপ থাকতে পারে না। সে মীরাকে সেখান থেকে নিয়ে আসে এবং আপাতত নিজের বাড়িতে থাকার জন্য আশ্রয় দেয়। খেতে খেতে মীরা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। চোখের পানি সামলাতে না পেরে সে বানাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছে থাকতে ভয় পাও না? সবাই তো বলে আমি অমঙ্গল বয়ে আনি। বানা শান্তভাবে উত্তর দেয়, আমি ভয় পাই না, তুমি এখানে নিরাপদে আছো। এরপর সে মীরাকে একটি ঘর দেখিয়ে বলে এটি একসময় তার মায়ের ঘর ছিল, এখন থেকে মীরা চাইলে এখানেই থাকতে পারে। মীরা আবার জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? বানা মৃদু হেসে বলে, আমি বিশ্বাস করি মানুষের প্রতিটি ভালো কাজেরই একদিন না একদিন প্রতিদান মেলে। পরদিন সকালে সুস্বাদু খাবারের রান্নার গন্ধে মীরার ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো চোখে সে দেখে বানা যেন একই সঙ্গে একদিকে ঝাড়ু দিচ্ছে, অন্যদিকে আবার রান্নাও করছে। কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে পুরো ঘটনাই ছিল আরেকটি দুঃস্বপ্ন। এরপর মীরা বানাকে জানায় প্রায় প্রতিদিনই সে এমন দুঃস্বপ্ন দেখে। বিশেষ করে সে মৃত স্বামীদের দেখে যারা তাকে তাড়া করে বেড়ায়। তখন বানা তাকে সান্ত্বনা দিয়ে বলে পবিত্র কোরআনে জাদুটোনা ও অশুভ শক্তির কথা উল্লেখ আছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের ঈমান, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। এরপর বানা নিজের জীবনের কথাও খুলে বলে। সে বলে, আমিও সবসময় অতীতের স্মৃতি বয়ে বেড়াই। জীবিকার জন্য আমি জাভায় গিয়েছিলাম, সেখানে ব্যবসা খুব ভালো চলতে শুরু করেছিল, জীবনও বদলে গিয়েছিল আমার। কিন্তু যখন নিজের শহরে ফিরে এলাম তখন আর আমার মাকে জীবিত পেলাম না। তারপর একের পর এক দুর্ভাগ্য আমার জীবনকে ঘিরে ধরে। শেষ পর্যন্ত আমি এখানে এসে নতুন করে জীবন শুরু করি। সে আরও বলে, এই বিশেষ খাবারটি রান্না করলে আমার নিজের বাড়ির কথা মনে পড়ে। এই রান্নাটি আমাকে অতীতকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এরপর বানা মীরাকে পরামর্শ দেয়, তুমিও তোমার অতীতের মুখোমুখি হও, খুঁজে বের করো ঠিক কোন মুহূর্ত থেকে তোমার জীবনে এই অভিশাপের শুরু হয়েছিল। বানার কথা শুনে মীরার মনে পড়ে যায় মবাওয়ার্সর কথা। সেই বৃদ্ধ একসময় তার বিয়ের সাজসজ্জার দায়িত্ব নিয়েছিলেন এবং নানা ধরনের রিচুয়াল ও অনুষ্ঠান করতেন। এর পেছনের সত্য জানার জন্য মীরা তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে এখন মবাওয়ার্স আর আগের মতো কাজ করেন না।
সাজসজ্জার পেশা ছেড়ে দিয়ে তিনি মানুষের দান খয়রাতের ওপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন। মীরা কাঁদতে কাঁদতে তাকে জানায়, আমার অতীত আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একের পর এক দুর্ভাগ্য আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছে। এখন অনেকদিন পর আবার একটু সুখের মুখ দেখতে শুরু করেছি, কিন্তু আমি সেই সুখটুকু হারাতে চাই না। অবশেষে মামা অর্থ বহুদিনের গোপন সত্য প্রকাশ করে। তিনি জানান 2 বছর আগে এক মেয়ে তার কাছে এসেছিল এবং বিশেষ এক ধরনের রিচুয়াল সম্পন্ন করার অনুরোধ করেছিল। সেই মেয়েটি আর কেউ নয়, মীরার সৎ বোন পুতি। পুতি চেয়েছিল মীরা সারা জীবন কষ্টে থাকুক। সে কোনোভাবে মেনে নিতে পারত না মীরা সুখী হোক। পর্সপতিকে বলেছিল, যার উপর অভিশাপ দিতে চাও তার নাম লিখো। এরপর যখন বিয়ের আগে তার উপর রিচুয়াল করা হয়, তখন সেই রিচুয়াল থেকেই মীরার উপর ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে। কেননা সেই রিচুয়ালের মাধ্যমে তার সাথে যুক্ত হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর জিন। যেই পুরুষই তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করবে তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলবে সেই জিন। তার মৃত্যু অবধারিত। সব সত্য শুনে মীরা ভেঙে পড়ে। সে কল্পনাও করতে পারেনি নিজের সৎ বোন তার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে। অন্যদিকে বুধি পুতির কাছে জানায়, একজন গ্রাহকের সঙ্গে দেখা করার জন্য তাকে কিছুক্ষণ বাইরে যেতে হবে। পরের দিন মীরা একা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে সুনিয়ত তাকে জোরে আঘাত করে। অপদস্থ অবস্থায় মীরা মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। এতেই বোঝা যায় সুনিয়তর উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। তার মনে বহুদিন ধরেই মীরাকে নিয়ে অসৎ পরিকল্পনা চলছিল। সুনিয়ত অচেতন মীরাকে কারখানার একটি নির্জন গুদামে নিয়ে যায়। সেখানে সে মীরার ওপর জোরপূর্বক নির্যাতন করে। তার সাথে এমন ভয়ঙ্কর নিষ্ঠুর ঘটনা ঘটে যাওয়ার কারণে মীরা ভেঙে পড়ে। নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার শোকে সে অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে সুনিয়ত বাড়ি ফিরে স্বাভাবিকভাবে তার স্ত্রীকে কফি বানাতে বলে, কিন্তু সে বুঝতেই পারেনি তার পাপের পরিণতি খুব শীঘ্রই তার সামনে এসে দাঁড়াবে। হঠাৎ করে ঘরের টেলিভিশন নিজে থেকে চালু হয়ে যায়। তার স্ত্রী সেটি ঠিক করতে এগিয়ে গেলে চারপাশের পরিবেশ অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। সুনিয়ত শোবার ঘরে ঢুকে দেখে তার স্ত্রী নামাজ পড়ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে অবয়বটি ভয়ঙ্কর এক অশুভ সত্তায় রূপ নেয়। এরপর সেই সত্তাটি সুনিয়তকে নিষ্ঠুরভাবে আঘাত করে মেরে ফেলে। তাকে মরতেই হতো, কেননা আমরা আগেই জানি সেই রিচুয়ালের কারণে মীরার সাথে যেই ঘনিষ্ঠ হবে তাকেই মরতে হবে। কিছুক্ষণ পর তার স্ত্রী ধর্মীয় সমাবেশ থেকে বাড়ি ফিরে এসে স্বামীর বিকৃত লাশ দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। এদিকে বানা অচেতন অবস্থায় মীরাকে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে ঘুম ভেঙে বানা দেখতে পায় মীরা আর সেখানে নেই। তার জায়গায় শুধু একটি চিরকুট পড়ে আছে। মীরা ফিরে যায় তার শৈশবের সেই পুরনো বাড়িতে, যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই বাড়িতে একসময় তার সঙ্গে সৎবোন পুতির শৈশব কেটেছিল। অতীতের স্মৃতিগুলো একে একে ফিরে আসে। দেখা যায় ছোটবেলায় মীরা নিজেও পুতির সঙ্গে ভালো ব্যবহার করত না। বাবার অনুপস্থিতিতে সে এবং তার মা প্রায়ই পুতিকে কষ্ট দিত। অন্যদিকে বানা মীরার খোঁজে কারখানায় যায়। সেখানে তার পুরনো চাকরির আবেদনপত্র থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে, কিন্তু সেই বাড়িতে পৌঁছে সে জানতে পারে মীরা ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে। এদিকে পুতির স্বামী বুধি কাজে বের হচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে জানায় সেদিন তার ফিরতে দেরি হবে। অন্যদিকে জীবনের প্রতি হতাশ হয়ে মীরা আবার একটি বারে হোস্টেল হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেয়। সেখানে একজন গ্রাহকের সঙ্গে কথা বলতে গিয়ে সে অবাক হয়ে দেখে লোকটি আর কেউ নয়, সে হলো বুধি। আসলে বুধি তার স্ত্রী পুতিকে মিথ্যা বলেছিল। সে আসলে কাজের জন্য বাড়িতে দেরি করে যায়নি, সে এখানে এসেছে ফুর্তি করতে। এর কিছুক্ষণের মধ্যেই মীরা বুধির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আর আমরা ভালো করে জানি এরপর বুধির সঙ্গে কি ঘটতে চলেছে। গভীর রাতে বুধি বাড়ি ফিরে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকে। পুতি লক্ষ্য করে তার স্বামীর জামার বোতাম খোলা এবং তার আচরণ অস্বাভাবিক। ঠিক তখন সে ঘর থেকে বেরিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছে মীরা। মীরা এবার শান্ত কণ্ঠে বলে, প্রথমবার এই বাড়িতে এসে আমি ভেবেছিলাম তুমি সুখে আছো, সুন্দর একটা বাড়ি, আদরের সন্তান, আরেকজন স্বামী যে তোমাকে ভালোবাসে। আজ আর তোমার প্রতি আমার আগের মতো কোনো হিংসা নেই। ছোটবেলায় আমি সত্যি তোমাকে খুব ঈর্ষা করতাম। পরে যখন তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম তখন আমি সত্যি অনুতপ্ত ছিলাম। মানুষ যে বদলে যেতে পারে তুমি সেটা কেন বিশ্বাস করলে না? পুতি কঠোর গলায় উত্তর দেয়, কিছু যন্ত্রণা শুধু ক্ষমা করো বললেই মুছে যায় না। তোমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। ঠিক তখনই মীরার শরীরে আবারও অশুভ শক্তির প্রভাব দেখা দিতে শুরু করে। সে বুঝতে পারে অভিশাপ আবার সক্রিয় হয়েছে এবং বুধির মৃত্যুও এখন সময়ের ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর থেকে বুধির মৃত্যুর শব্দ ভেসে আসে।
স্বামীর মৃত্যুতে রেগে পুতি মীরার ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। বহু বছরের জমে থাকা ঘৃণা ও প্রতিশোধের আগুনে পুতি মরিয়া হয়ে মীরাকে আঘাত করতে থাকে, ঠিক যেমন একসময় মীরা তাকে কষ্ট দিয়েছিল। শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য মীরা জোরে ধাক্কা দিলে পুতি কাচের টেবিলের ওপরে পড়ে মারা যায়। ভাঙা কাচ তার গলার গভীরে ক্ষত তৈরি করে। মৃত্যুর আগে মীরা মরিয়া হয়ে জিজ্ঞেস করে, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? মৃত্যুর আগে সবকিছু ভুলে গিয়ে পুতি জানিয়ে যায় যে এই অভিশাপ দিয়েছে একমাত্র সেই এটিকে ফিরিয়ে নিতে পারে। কিন্তু দুঃখজনকভাবে ততক্ষণে মোবাওয়ার্স আর বেঁচে নেই, কেননা পুতি আগে তাকে হত্যা করিয়েছে, যেন অভিশাপ ধ্বংস করার আর কোনো পথ না থাকে। বাড়ি ফিরে মীরা আবার বানার সঙ্গে দেখা করে। সব সত্য জানার পরও বানা তাকে ছেড়ে যায় না, বরং সে মীরাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বলতে থাকে যাই কিছু ঘটুক না কেন সে সবকিছু মেনে নিতে প্রস্তুত। তার বিশ্বাস সত্যিকারের ভালোবাসা হয়তো এই অভিশাপের অবসান ঘটাতে পারে। শেষ পর্যন্ত তারা বিয়ে করে, একে অপরের সঙ্গে সুন্দর সুখের সময় কাটাতে থাকে। কিন্তু এই সুখ তাদের কপালে বেশি দিন থাকে না। শেষ পর্যন্ত বানাও সেই ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়ে প্রাণ হারায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।